আচ্ছা, কল্পনা করুন এমন একটি সিচুয়েশন যেখানে আপনার কোনো মতের অধিকার নেই, আপনার রাইটস বলতে কিছু নেই। আপনার উপর কেউ যদি অত্যাচার করে আপনি পুলিশের কাছে যেতে পারছেন না, আপনি পুলিশের কাছে গেলেনও কিন্তু পুলিশ আপনাকে তাড়িয়ে দিল। এরকম একটি সিচুয়েশনকে আমরা বলি অটোক্রেসি, অর্থাৎ একজনের শাসন। আপনার অবস্থা সেখানে সেই কাঠপুতলির মতো, ওপর থেকে কেউ আপনাকে নিয়ন্ত্রণ করছে, আপনার ছোট ছোট খুশি ছোট ছোট দুঃখগুলোর জন্য তার ডিসিশন কিন্তু দায়ী। আপনার ইচ্ছে অনুযায়ী আপনি কিছু করতে পারছেন না। এরকম একটি লাইফ থেকে বেরিয়ে আসার সব থেকে সহজ মাধ্যম হচ্ছে গণতন্ত্র। একটি রাষ্ট্রে যদি গণতন্ত্র থাকে তাহলে সেখানকার জনগণের লাইফ কিন্তু একটা স্মুথলি চলতে থাকে। হাই বাডি, দিস ইজ মাইটি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি গণতন্ত্র সম্পর্কে। তো বেসিক কনসেপ্ট দিয়ে শুরু করা যাক। গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? গণতন্ত্র প্রথম কথাটি ব্যবহার হয়েছিল খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে গ্রিসে। আচ্ছা, এই গণতন্ত্র কথাটি এলো কোথা থেকে? না, এই গণতন্ত্র কথাটি এসছে গ্রিক ওয়ার্ড থেকে। সেই গ্রিক ওয়ার্ডটার নাম কি? না, ডেমোক্রেটিক্স। এই ডেমোক্রেটিক্স কিন্তু দুটো ওয়ার্ড কম্বিনেশন হয়ে মিলে, সেটা হচ্ছে ডেমোস এবং ক্রেটাস। ডেমোস কথার অর্থ হচ্ছে পিপল এবং ক্রেটাস কথার অর্থ হচ্ছে রুল। অর্থাৎ সোজা কথা বলতে গণতন্ত্র বলতে গেলে বোঝায় জনগণের রুল, অর্থাৎ আপনার আমার ভারতের ১৪৪ কোটি জনসংখ্যার রুলই হচ্ছে ভারতীয় গণতন্ত্র। ঠিক আছে। আচ্ছা, এই গণতন্ত্রকে আমরা যখন ডিফাইন করার চেষ্টা করি, ডিফাইন মানে সংজ্ঞায়িত করার চেষ্টা করি, এখানে একজনের নাম কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তিনি হচ্ছেন আব্রাহাম লিঙ্কন। কে ছিলেন এই আব্রাহাম লিঙ্কন? আব্রাহাম লিঙ্কন ছিল আমেরিকান একজন ফেমাস পলিটিক্যাল সায়েন্টিস্ট এবং আমেরিকান ভূতপূর্ব রাষ্ট্রপতি। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন গভর্নমেন্ট বলতে বা ডেমোক্রেসি বলতে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এর সোজা মানে হচ্ছে জনগণের সরকার, জনগণের দ্বারা, জনগণের জন্য। অর্থাৎ এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, এই গণতান্ত্রিক ব্যবস্থার মূলে কে? না, জনগণ। জনগণই তার নিজের দ্বারা সরকার নির্বাচন করে এবং জনগণের জন্যই কিন্তু সরকার কাজ করে। নেক্সট যদি আমরা দেখি যে একটা প্রপার ডেমোক্রেসি কাকে বলে, প্রপার ডেমোক্রেসির কি কি বৈশিষ্ট্য থাকা দরকার? না, প্রপার ডেমোক্রেসির বৈশিষ্ট্য থাকতে গেলে একটা ফ্রি অফ অ্যাসেম্বলি, অর্থাৎ স্বাধীনভাবে একটা সংগঠন করার অধিকার থাকতে হবে, ব্যক্তিগত সম্পত্তি থাকতে হবে, এবং স্বাধীনভাবে ধর্ম আচরণের করার বৈশিষ্ট্য থাকতে হবে, এবং স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার থাকতে হবে। এখানে একটি নাগরিকতার কনসেপ্ট থাকবে, মানুষের কাছে ভোটাধিকার থাকবে, মানুষ নিজের ইচ্ছে অনুযায়ী বিনা ভয়ে সরকারের ক্রিটিক সমালোচনা করতে পারবে, এখানে মাইনরিটি রাইটস এবং লিবার্টি এগুলো কিন্তু থাকতে হবে। নেক্সট যদি আমরা বলি যে এই গণতন্ত্রের উৎপত্তি কোথায় হলো, আমরা তো বললাম যে এটা এথেন্স থেকে, গ্রিস থেকে এসছে। তাহলে এই ডেমোক্রেসি থেকে বা গণতন্ত্রের উৎপত্তি হলো কিভাবে? না, ঠিকই শুনেছেন, গণতন্ত্রের উৎপত্তি হয়েছে কিন্তু আজকের গণতন্ত্র গ্রিস থেকে। আচ্ছা, গ্রিসটা কোথায় আমাকে একটু বলবেন? গ্রিস থেকে অনেক কিন্তু হিস্টোরিক্যাল বড় বড় যোদ্ধারা কিন্তু বেরিয়েছেন। তাই গ্রিসটা কোন মহাদেশে পড়ে এটা একটু জানতে চাই আমি। এটা ইউরোপে পড়ে, এশিয়ায় পড়ে, আফ্রিকায় পড়ে, না ল্যাটিন আমেরিকা, অন্য কোনো মহাদেশে পড়ে? তো চলুন, এই এথেন্সে যে কনসেপ্টটা ছিল, এই এথেন্সের কনসেপ্টটা কিন্তু সোজা ছিল। কি কনসেপ্ট ছিল? না, একটা ডাইরেক্ট ডেমোক্রেসি ছিল। ডাইরেক্ট ডেমোক্রেসি কিনা সরাসরি একটা সভা অনুষ্ঠান হতো, সেখানে সবাই কিন্তু আসতো। সবাই মানে গ্রামের প্রত্যেকটা সদস্য ওখানে উপস্থিত থাকতো এবং সেই উপস্থিতিটা তারা নিজেদের মত প্রকাশ করতো এবং এদের মাধ্যমে একটা ডিসিশন নেওয়া হতো, এক সিদ্ধান্ত নেওয়া ছিল। এটা হচ্ছে এথেন্সীয় গ্রিস বা এথেন্সীয় ডেমোক্রেসি। এটা আমি আবার পরে আলোচনা করব। এবং এই এথেন্সীয় ডেমোক্রেসি কিন্তু অনেকটা আধুনিক যে গ্রাম সভাগুলো হয় বা সালিসি সভাগুলো হয় ওই রকম ছিল। নেক্সট, যে এই ইনভলভমেন্ট যখন আমরা এথেন্সীয় গ্রিসীয় ডেমোক্রেসি যখন আলোচনা হচ্ছে, তখন কিন্তু এটার কিন্তু একটা মডার্ন রূপ দেখতে পেলাম। কোথায়? না, রোমান রিপাবলিকে। রোমান রিপাবলিকে আমরা কি দেখতে পাচ্ছি? না, রোমান রিপাবলিকে সবাই কিন্তু ভোটাধিকার পাচ্ছে না। এখানে কোথায় কে কে ভোটাধিকার পাচ্ছে না? সম্ভ্রান্ত পরিবারের যারা ছিল, যারা অভিজাত আছে, যারা সাম্রাজ্যের রাজা রানীর আশেপাশে আছে, তাদের কিন্তু একটা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস করা হচ্ছে, একটা সভা তৈরি করা হচ্ছে। ঠিক আছে। এখানে কিন্তু তারা কি করতো না, রাজাকে পরামর্শ দিত সরকার কিভাবে চলবে বা রাজ্য কিভাবে চলবে। কিন্তু যখন আমরা মিডিল এরাতে এসে দেখছি, মধ্যযুগে আমরা ইউরোপে দেখছি, এখানে কিন্তু যে ডেমোক্রেসি সিস্টেমটা এথেন্সে তৈরি হয়েছিল সেটা কিন্তু এখানে মার খেয়ে যাচ্ছে। কিন্তু পুরোপুরি মার খাচ্ছে না। এখানে কি হচ্ছে না, এখানে যে ছোট ছোট যেগুলো আছে, ছোট ছোট রাজ্য, ছোট ছোট যে স্টেটগুলো আছে, তাদেরকে কিন্তু একটা লোকাল সেলফ গভর্নেন্স দেওয়া হচ্ছে, যেটাকে আমরা কি বলি না, সামন্ততন্ত্র কথা বলছিলাম। সেখানে একটা সেলফ গভর্নেন্স, সেখানে কার হাতে থাকতো না, সামন্ত প্রভুদের হাতে থাকতো। অর্থাৎ সামন্ত প্রভুরা তো স্বাধীন ছিল, জনগণ যেহেতু স্বাধীন ছিল, কিন্তু সামন্ত প্রভুরা তো স্বাধীন ছিল। নেক্সট আমরা দেখবো যে আজকের মডার্ন ডেমোক্রেসি কোথা থেকে এসছে। মডার্ন ডেমোক্রেসি কথাটা যখন আমরা বলি, তখন কিন্তু আমরা বলি আধুনিক গণতন্ত্র। আজকের যে গণতন্ত্র সেটা কোথা থেকে এলো? না, আজকের গণতান্ত্রিক আইডিয়াটা এসছে 1700-1800 শতাব্দীতে।
কোথা থেকে এলো? না এটা এসছে কিন্তু ইউরোপ থেকেই এসছে। এখানে কি হয়েছিল না 1700 থেকে 1800 সেঞ্চুরিতে ইউরোপে দেখা গেছিল এনলাইনমেন্ট, নবজাগরণ। এই নবজাগরণের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি, ইন্ডিভিজুয়াল রাইটস পেয়েছি, ব্যক্তিগত অধিকার পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, সোশ্যাল কন্ট্রাক্ট পেয়েছি। তো এইগুলোর মাধ্যমে কিন্তু অনেকজন তাত্ত্বিক ছিলেন, যেমন লক্স ছিলেন, রুসো ছিলেন, মন্টেস্কু ছিলেন। এরা কি করলো না অ্যাক্টিভলি একটা থিওরি তৈরি করলো ডেমোক্রেসিকে, অর্থাৎ ডেমোক্রেসিকে ডেভেলপ করতে হবে, জনগণের কাছে ক্ষমতা থাকতে হবে, শুধু রাজার কাছে ক্ষমতা থাকলে হবে না, জনগণকেও কিন্তু ক্ষমতা দিতে হবে। তো এটাই কিন্তু যে বলা যায় টার্নিং পয়েন্ট, যদি বলা হয় যে ডেমোক্রেসির, মডার্ন ডেমোক্রেসির টার্নিং পয়েন্ট কোথায়, তাহলে কিন্তু এই এরাটাকে মনে রাখতে হবে, 1700 থেকে 1800 সেঞ্চুরি। নেক্সট আমরা দেখছি যে 1800 সেঞ্চুরি 1700 সেঞ্চুরিতে হচ্ছে, ফ্রান্সে হচ্ছে, ইটালিতে হচ্ছে, ব্রিটেনে গৌরবময় বিপ্লব হচ্ছে, কিন্তু এর যে ফুটপ্রিন্ট গুলো আমরা কোথায় কোথায় দেখতে পাচ্ছি না আমেরিকান রেভলিউশনে আমরা দেখতে পাচ্ছি। আমেরিকান রেভলিউশন কবে হয়েছিল? ফ্রান্স রেভলিউশনে দেখতে পাচ্ছি। ফ্রান্স রেভলিউশন কবে হয়েছিল? দুটো কোশ্চেনে কিন্তু অ্যান্সার কমেন্ট বক্সে চাই। তো এইখানে আমরা দেখলাম যে ডেমোক্রেসি, যে প্রপার ডেমোক্রেসিটা আমরা জানছি সেটা কিন্তু ডেভেলপ হচ্ছে। এখানে কিন্তু যে ফ্রান্সের ডেমোক্রেসি, সেখানে কিন্তু রাজাকে হত্যা করে জনগণের কাছে ক্ষমতা ট্রান্সফার করে দেওয়া হলো। তাহলে এখানে কিন্তু আমরা কি জনগণের যে ক্ষমতা, যে জনগণের যে কর্তৃত্ব, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। নেক্সট আমরা যে দেখছি যে মডার্ন ডেমোক্রেসি যে লাস্ট যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেটা কবে হচ্ছে না 1900 থেকে 20 সেঞ্চুরিতে, 19 থেকে 20 সেঞ্চুরিতে বা 19 থেকে 20 শতকে। এটা কোথায় কোথায় হচ্ছে না এই ডেমোক্রেসি কিন্তু সেপারেট হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। কারণ এই সময় কিন্তু শুরু হচ্ছিল কি, এই সময় চলছিল তোমার উপনিবেশবাদ। এই উপনিবেশবাদে যখন শেষ হয়ে গেল আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন উপনিবেশবাদ শেষ হয়ে গেল, তখন কিন্তু ডেমোক্রেসির একটা সেপারেশন দেখতে পাওয়া গেল। এবং এই এরাতে 1900 থেকে 20 সেঞ্চুরিতে, 19 থেকে 20 সেঞ্চুরিতে ইন্ডিয়াতেই কিন্তু ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছিল। সালটা কত ছিল? 1950 সালে 26শে জানুয়ারি, তাই তো। তো ভারতীয় কিন্তু সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারতকে কিন্তু একটা প্রজাতান্ত্রিক বা রিপাবলিক স্টেট হিসেবে কিন্তু ঘোষণা করা হয়। এই সময় কিন্তু আমরা দেখব যে 1945-এর পর থেকে পুরো বিশ্বে কিন্তু ধীরে 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 রাষ্ট্রগুলো কি করলো না ডেমোক্রেসিকে অ্যাডাপ্ট করতে লাগলো। সেগুলো যে কোনো ধরনের ডেমোক্রেসি হতে পারে, ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ তো হয় না, সেখানে ডাইরেক্ট হতে পারে, রিপ্রেজেন্টেটিভ হতে পারে, কোথাও নিউ ফর্ম অফ ডেমোক্রেসি হতে, কিন্তু ডেমোক্রেসি অ্যাডাপ্ট করেছে। আলটিমেটলি কোশ্চেন এটা যে ডেমোক্রেসি কি অ্যাডাপ্ট করেছে? হ্যাঁ করেছে। নেক্সট যখন আমরা দেখছি যে এই ডেমোক্রেসিকে আমরা কন্টেম্পোরারি ডেমোক্রেসি কখন বলছি না, ডেমোক্রেসির সব থেকে একটা মেচিওর যে রূপ, মেচিওর রূপ বলতে অভিজ্ঞ রূপ যেটা, সেটা কিন্তু আমরা আজকের দিনে দেখতে পাই। কারণ আজকের দিকে আমরা যে ডেমোক্রেসি প্রিন্সিপাল গুলো দেখি, সেখানে আমরা কি দেখতে পাই? ইনক্লুডিং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস কথা বলা হয়, সিভিল লিবার্টিস এর কথা বলা হয়, রুল অফ ল এর কথা বলা হয়। এখানে আমরা যে পলিটিক্যাল সিস্টেমস এর কথা বলছি, যে সেলফ ডিটারমিনেশন এর কথা বলছি, এগুলো কিন্তু আমরা কন্টেম্পোরারি ডেমোক্রেসিতে দেখতে পাই। কন্টেম্পোরারি ডেমোক্রেসি নিয়ে একটা বিস্তারিত আলোচনা আছে, যেটা আমরা পরে করছি। এবারে আমরা আলোচনা করব মডেল অফ ডেমোক্রেসি বা গণতন্ত্রের ধরন কি। প্রধানত দুই ধরনের আমরা দেখতে পাই, একটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। আচ্ছা, ডাইরেক্ট ডেমোক্রেসি আমি এখনো বলছি, ডাইরেক্ট ডেমোক্রেসিকে অনেকে বলা হয় যে এথেন্সীয় মডেল অফ ডেমোক্রেসি। এথেন্সীয় মডেল অফ ডেমোক্রেসি কেন না, ডাইরেক্ট ডেমোক্রেসি প্রথম দেখতে পাওয়া গেছিল এথেন্সে, যেটা গ্রিসে অবস্থিত। এবং এখানে কি বলা হয়েছিল আমি আগেও বলেছি, যদি একটা জায়গা বা একটা সিটি স্টেটে যদি 100 জন থাকতো, 100 জনই কিন্তু একটা সভাতে উপস্থিত হতো বছরের নির্দিষ্ট সময়, এবং তারাই কিন্তু নিজেদের মধ্যে ডিসকাশন করতো, তারপরে একটা সিদ্ধান্তে উপনীত হতো। এটাকে আমরা কি বলি না ডাইরেক্ট ডেমোক্রেসি। আচ্ছা, বর্তমানে কি ডাইরেক্ট ডেমোক্রেসি কোথাও দেখতে পাওয়া যায়? হ্যাঁ, কোথায় দেখতে পাওয়া যায় না, সুইজারল্যান্ডে কিছু কিছু অঞ্চলে কিন্তু ডাইরেক্ট ডেমোক্রেসি দেখতে পাওয়া যায়। কিন্তু আমাদের দেশেই, আপনাদের মধ্যেই বা আমাদের মধ্যেই কিন্তু একটা ডাইরেক্ট ডেমোক্রেসি আছে, সেটা কি না গ্রাম সভা। গ্রাম সভাতে কি হয় না প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে গ্রামের সকল ভোটারদের ডেকে কি হয় না পঞ্চায়েতের যে কাজকর্ম হয়েছে সে সম্পর্কে অবহিত করা হয় এবং আগামী বছরের প্ল্যান কিন্তু রেডি করা হয়। এটা কি না গ্রাম সভা। গ্রাম সভা কি একটা ডাইরেক্ট ডেমোক্রেসির বর্তমান আধুনিক উদাহরণ হতে পারে। নেক্সট আমরা যদি বলি যে ডাইরেক্ট ডেমোক্রেসির কি কি অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, এখানে সুবিধা অসুবিধাগুলো কি কি না, সুবিধা অনেকগুলো আছে। কেমন না, এখানে কিন্তু কি বলা যায় যে নাগরিকদের যে অধিকার আছে সেটা কিন্তু একটা সুরক্ষিত হয়। নাগরিকরা যেহেতু ডাইরেক্ট ভাবে সরাসরি অংশগ্রহণ করছে, এবং এখানে নাগরিকরা নিজেদের অধিকার বা নিজেদের দাবি দাওয়াগুলি সরাসরি কি সরকারের কাছে প্রেজেন্ট করতে পারছে। এছাড়াও সরকার তার জনগণের সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারছে, এটা সব থেকে বড় ব্যাপার। নেক্সট, এখানে কিন্তু একটা ট্রান্সপারেন্সি ও করাপশন রিডিউস হয়ে যাচ্ছে। ট্রান্সপারেন্সি কথার অর্থ হচ্ছে এখানে স্বচ্ছতা এবং দুর্নীতি রোধ করা যায়, সোজা কথা। এরপরে বলেছে এখানে কিন্তু আর একটা জিনিস, যে জনগণের যে অনুমতির ব্যাপারটা, জনগণের যে অ্যালাউনেসের ব্যাপারটা, এখানে কিন্তু একটা স্বীকৃতি পায়। নেক্সট যেটা বলা হয়েছে যে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, ডিসঅ্যাডভান্টেজ অনেকগুলো আছে।
এখানে কিন্তু মেজরিটি অফ ট্যারিনি দেখতে পাওয়া যায়। মেজরিটি ট্যারিনি কথার অর্থ হচ্ছে সংখ্যাগরিষ্ঠের অত্যাচার দেখতে পাওয়া যায়। একটা সবাই যদি 100 জন থাকে একটা ডাইরেক্ট ডেমোক্রেসিতে, তাহলে 100 জনের মধ্যে যদি 75 জন বা 51 জনও যদি ধরি একটা দিকে চলে যায়, তাহলে তো এখানে সোজা একটা ডিসিশন মেকিং হয়ে যায় না, ডিসিশন তো পাস হয়ে যায়। তাহলে এখানে আমরা কি দেখতে পাই, মেজরিটি ট্যারিনি দেখতে পাই, সংখ্যাগরিষ্ঠের অত্যাচার দেখতে পাই। এবং এখানে কি তাহলে আর নেক্সটটা তাহলে কি দেখা যাবে না, মাইনরিটিতে, তাহলে তো এখানে কি হয়ে গেল, মাইনরিটি বা সংখ্যালঘুরা এখানে দমন হচ্ছে, প্রথম বিষয়। নেক্সট বলা হয়েছে যে এই বিষয়টা বহুত জটিল, কমপ্লেক্স ইস্যু, কারণ প্রত্যেককে যেহেতু একটা শাসন ব্যবস্থার সঙ্গে ডাইরেক্ট ভাবে জড়ানো হচ্ছে, তাই এখানে কি হবে না, সবের মত তো এক হবে এমন তো নয়। কারণ আমাদের দেশ যদি বলা হয় ভারত, কি ভারত হচ্ছে বিবিধের মাঝে মহান দেশ একটা। তাহলে এই যে দেশটা, এই দেশটার মধ্যে 100 জনকে যদি এক জায়গায় বসানো হয়, তাদের মধ্যে মতের পার্থক্য থাকবে। তাহলে এই মতের পার্থক্যের জন্য কোনো একটা কমপ্লেক্স বিষয়, জটিল বিষয় আরো জটিল হয়ে যায়। যেমন ধরুন মুদ্রানীতি, মুদ্রানীতি একটা কমপ্লেক্স বিষয়। এই কমপ্লেক্স বিষয় যখন 100 জনকে আপনি জড়িয়ে দিবেন, সবার তো আইডিয়া একই রকম নয় মুদ্রানীতি সম্পর্কে, বা সবার জ্ঞান একই রকম নয়, তাহলে এদের মধ্যে একটা কমপ্লেক্স সৃষ্টি হবেই হবে। ঠিক আছে, নেক্সট একটা দেখছি যে ক্যারিসমেটিক লিডার। ক্যারিসমেটিক লিডার কাকে বলে না, এমন কিছু লিডার্স থাকে যাদের কথাবার্তা, যাদের চালচলন জনগণকে প্রচুর প্রভাবিত করে, এবং সেই নেতা যা চাই জনগণ তার পেছনে সাপোর্ট করতে, এদেরকে আমরা বলি ক্যারিসমেটিক লিডার। একজন ক্যারিসমেটিক লিডার ছিলেন আমাদের জার্মানিতে, তার নামটা অবশ্যই আপনি জানাবেন, যে ক্যারিসমেটিক লিডার তিনি ছিলেন। তো এই ক্যারিসমেটিক লিডারের একটা কি ধরে মনোপলি তৈরি হয়ে যায়, ক্যারিসমেটিক লিডারের একটা কি বলা যায়, কারসাজি করার একটা চান্স থেকে যায়। এবারে যখন জনগণ আমার পেছনে আছে, আমাকে আর কে ধরে, আমি এবারে যা ইচ্ছা করতে পারি, আমি দুর্নীতি করি, আমি করাপশন করি, যাই করতে পারি। তো এটা একটা জিনিস দেখতে পাওয়া যায়। নেক্সট একটা বলা হয়েছে যে এই ডাইরেক্ট ডেমোক্রেসিতে একটা শর্ট টার্ম কিন্তু ডিসিশন মেকিং এর প্রবণতা থাকে, কারণ যেহেতু সরকারকে 5 বছর টিকে থাকতে হবে, যদি আমি ধরি যে 5 বছর টিকে থাকতে হবে, তাহলে কিন্তু ও কি করবে, জনগণকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবে, লং টার্ম ডিসিশন মেকিং করবে না। তাহলে এটা কিন্তু দেশের স্বার্থের জন্য খারাপ হতেও পারে, কারণ দেশকে সবসময় একটা কি কমসে কম 25 বছর একটা আইডিয়া নিচ্ছ, আজ থেকে 25 বছর পরে কি হবে সেরকম একটা প্ল্যান আগে থেকে রেডি করে রাখতে হবে, তাহলে কিন্তু সবার জন্য এটা সুখকর হতে পারে। নেক্সট আরেকটা জিনিস বলা হয়েছে যে বড় মাপের শাসনের জন্য সময় সাপেক্ষ, এটা সব থেকে বেশি বিষয়, যে টাইম কনজিউমিং। ভারতের 144 কোটি জনসংখ্যাকে আপনি কোথায় বসাবেন, এরকম কোন স্টেডিয়াম ভারতে আছে, নেই। তাহলে 144 কোটি জনসংখ্যাকে আজকের দিনে ডাইরেক্ট ডেমোক্রেসিতে নিয়ে আসা সম্ভব নয়। তাহলে বলবেন এথেন্সে কি করে হতো, না এথেন্সের জনসংখ্যা ছিল ছোট, এথেন্সের ছোট্ট ছোট্ট সিটি স্টেট ছিল, তাদেরকে সিটি স্টেট বলা হতো, যেগুলোকে আমরা পলিস নামে জানতাম। এবং এই ছোট্ট ছোট্ট জনসংখ্যাগুলো কত ছিল না, জনসংখ্যা ছিল 5000 থেকে 10,000, তাই না? তাহলে 5000-10,000 জনকে মানুষ ভারতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসিয়ে দেওয়া যায়, ওখানে তো প্রচুর সিট আছে। কিন্তু আজকের দিনে কি 144 কোটি জনসংখ্যাকে আপনি কোথায় বসাবেন, এটা তো সম্ভব নয়। তাহলে ডিসঅ্যাডভান্টেজ গুলো অনেকগুলো আছে ডাইরেক্ট ডেমোক্রেসি। ওকে, নেক্সট আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ইনডাইরেক্ট ডেমোক্রেসি কি না, পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ গণতন্ত্র কিভাবে কাজ করে, ধরুন কোন একটা দেশে 100 জন জনসংখ্যা আছে, 100 জন জনসংখ্যার মধ্যে এখান থেকে একজন বা দুজনকে এই 100 জন প্রতিনিধি হিসেবে প্রেরণ করলো, কোথায় প্রেরণ করবে, পার্লামেন্টে বা আইনসভায় প্রেরণ করলো। কিসে করার জন্য না, এদের হয়ে কাজ করার জন্য। এই 100 জনের কাজ করার জন্য কতজনকে পাঠানো হচ্ছে, 1 থেকে 2 জনকে আমরা পাঠালাম। এটাই হচ্ছে কি পরোক্ষ গণতন্ত্র বা ইনডাইরেক্ট ডেমোক্রেসি। এটাকে অনেকেই আবার রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিও বলেন, বা লিবারেল ডেমোক্রেসি। আজকের দিনে যে লিবারেল ডেমোক্রেসি, সেটারও একটা রূপ হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। আচ্ছা বলবেন, ভারতের লোকসভাতে কতগুলো সিট আছে যা 144 কোটি জনসংখ্যাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো এই ইনডাইরেক্ট ডেমোক্রেসি আমরা কোথায় দেখতে পাই, ইনডাইরেক্ট ডেমোক্রেসি আমরা দেখতে পাই ইউনাইটেড স্টেটে দেখতে পাই, ইন্ডিয়াতে দেখতে পাই, জার্মান দেখতে পাই, বিশ্বের বর্তমান প্রত্যেকটা দেশে কিন্তু আমরা ইনডাইরেক্ট ডেমোক্রেসি দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা, ইনডাইরেক্ট ডেমোক্রেসির বৈশিষ্ট্যগুলো কি হবে না, এখানে পলিটিক্যাল ইকুয়ালিটি দেখতে পাওয়া যাবে, এখানে কি রাজনৈতিক সাম্য আমরা দেখতে পাই, সংখ্যালঘুদের অধিকার দেখতে পাই, এখানে কিন্তু আমরা কি দেখতে পাই, সীমিত সরকারের ধারণা, লিমিটেড গভর্নমেন্টের ধারণা দেখতে পাই, জনকল্যাণকর রাষ্ট্রের কথা দেখতে পাই। এরপরে আমরা দেখতে পাই যে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার দেখতে পাই। ওয়েলফেয়ার স্টেট কাকে বলে, যেখানে সরকার জনগণের জন্য কাজ করে, জনগণের হয়ে কাজ করে, বিভিন্ন স্কিমের মাধ্যমে সরকার জনগণের হিত করার চেষ্টা করে। যেমন আমাদের দেশে রাজ্যে অনেকগুলো আছে, স্টুডেন্টরা স্টুডেন্ট স্কলারশিপ পায়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পায়, এটা একটা কি ওয়েলফেয়ার স্কিম। এবং লক্ষ্মী ভান্ডার আছে, সেখানে মহিলাদের জন্য ওয়েলফেয়ার স্কিম। নেক্সট আমরা দেখি যে ইনডাইরেক্ট ডেমোক্রেসিকে এত গুরুত্ব কেন দেওয়া হয়, আজকের জনসংখ্যা বিশ্বে অনেক বেশি, এরকম জনসংখ্যাকে কোথাও কিন্তু আমরা ডাইরেক্ট ডেমোক্রেসিতে পার্টিসিপেট করাতে পারি না। তাহলে এখানে আমরা কি করব না, এখানে একটা সিস্টেম ডেভেলপ করব যেখানে জনগণ তার প্রতিনিধি প্রেরণ করতে পারে। এই সিস্টেমগুলি কারা ডেভেলপ করার চেষ্টা করেছিলেন না, অনেকজন ছিলেন, যেমন জন লক ছিলেন,
জন লক কি বলতেন? না, জন লক সরাসরি দুটো চুক্তির কথা বলেছেন এবং তার টু ট্রিটিস অফ গভর্নমেন্ট বইয়ের মাধ্যমে তিনি কি বলেছিলেন যে রাজনৈতিক বৈধতা হিসেবে শাসকদের সম্মতির পক্ষে ওকালতি করবেন এবং প্রকৃতির অধিকার রক্ষার জন্য প্রতিনিধিত্বমূলক সরকারের উপর তিনি গুরুত্ব দিয়েছিলেন। নেক্সট বলা হয়েছে যে মন্তেস্কু তার বইয়ের নাম মনে রাখবে দ্য স্পিরিট অফ লজ। তো তিনি স্পিরিট অফ লজের মাধ্যমে তিনি কি বলেছেন? না, গণতন্ত্রের আধুনিক প্রতিনিধিত্ব, অর্থাৎ আধুনিক প্রতিনিধিত্ব রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির কথাই কিন্তু তিনি এখানে সাই দিয়েছেন। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট আমরা কাকে দেখতে পাবো? না, জেমস মেডিসন কিন্তু অনেক বড় ব্যক্তি ছিলেন। তিনি কিন্তু পুরো আমেরিকান সংবিধান লিখেছেন, যাকে তাকে মানে আজকের যে আমেরিকান তার কিন্তু সংবিধানের রচয়িতা ছিলেন জেমস মেডিসন। তো জেমস মেডিসন তার বই দ্য ফেডারেলিস্ট পেপারে তিনি কিন্তু কি বলেছেন যে ফেডারেলিস্টিক বা প্রতিনিধিত্বমূলক সরকারের পক্ষে কিন্তু তিনি রায় দিয়েছেন। নেক্সট যেটা ছিল যে জন স্টুয়ার্ট মিল তার বই অন লিবার্টির মাধ্যমে তিনি কিন্তু রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টকে একটা ইন্ডিভিজুয়াল লিবার্টির সঙ্গে এবং মাইনরিটি রাইটস এর সঙ্গে কম্পেয়ার করেছেন, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট থাকলেই এখানে ইন্ডিভিজুয়াল রাইট, ব্যক্তিগত অধিকার এবং সংখ্যালঘুদের অধিকার কিন্তু এখানে সংরক্ষিত হবে। নেক্সট অ্যালেক্স ডি টিকভিল তিনি কি বলেছেন? ডেমোক্রেসি ইন আমেরিকা গ্রন্থে তিনি বলেছেন যে আমেরিকান যে আজকের সুশীল সমাজ, যে সিভিল সোসাইটি, সেটা কিন্তু মেনটেনিং করে ডেমোক্রেসিকে, অর্থাৎ সিভিল সোসাইটি কিন্তু ইম্পর্টেন্ট কার জন্য? ডেমোক্রেসির জন্য। নেক্সট জন রলসকে আমরা সবাই জানি তার জাস্টিস থিওরির জন্য, তার ন্যায় তত্ত্বের জন্য। এই থিওরি অফ জাস্টিস বইতে তিনি কি বলেছেন? না, জন রলস বলেছেন যে গণতন্ত্র থাকবে ঠিকই, যদি গণতন্ত্রকে ঠিকঠাক চলতে হয়, যদি জাস্টিস ঠিকঠাক নিয়ে আসতে হয়, যদি একটা ফেয়ার জাস্টিস সিস্টেম তৈরি করতে হয়, তাহলে কিন্তু এখানে কি দরকার? এখানে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি দরকার। এছাড়াও হ্যানা আরেন্টের অনেকজনের নাম শুনেছো, কেউ কেউ শোনোনি। হ্যানা আরেন্ট অন রেভলিউশনস এবং হিউম্যান কন্ডিশনস বইয়ের মাধ্যমে তিনি কিন্তু রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিকে সাপোর্ট করেছেন এবং এই ব্যক্তিগুলো ছাড়াও অনেক ব্যক্তি আছেন তারা কিন্তু রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিকে সাপোর্ট করেন। সো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখি, তাহলে কিন্তু আমরা অনেকগুলো দেখতে পাবো। সেটা হচ্ছে দক্ষতা কি? না, এখানে জ্ঞানী গুণীদের কিন্তু একটা তার পার্সপেক্টিভ রাখার জন্য অনুপ্রেরণা করা যেতেই পারে। সিট বুকিং এর মাধ্যমে হতে পারে, অথবা কোনো একটা নির্বাচন ব্যক্তি কোনো একটা সোশ্যাল অ্যাক্টিভিস্টকে কিন্তু যদি প্রার্থী করে, তাহলে কিন্তু ও কিন্তু গিয়ে ওই অঞ্চলের সমস্যাগুলো কিন্তু পার্লামেন্টে তুলতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু দক্ষতার বিকাশ হয়, এফিসিয়েন্সির বিকাশ হয়, কি বলা যায়, একটা স্ট্রিমলাইন তোমার ডিসিশন মেকিং প্রসেসে। নেক্সট বলেছে যে স্ট্যাবিলিটি, স্থিতিশীলতা, এটা একটা স্থিতিশীল ব্যবস্থা। এখানে যেহেতু জনগণ ডাইরেক্ট এখানে ইনভলভ হচ্ছে না, তাহলে এখানে স্থিতিশীল ব্যবস্থার মাধ্যমে কিন্তু সরকার পরিচালনা করা যেতে পারে। এরপরে হচ্ছে প্রতিনিধিত্ব নাকি? না, প্রতিনিধিত্ব হচ্ছে বিভিন্ন স্বার্থের জন্য একটি ভয়েস প্রদান করে। বিভিন্ন স্বার্থ কার থাকবে? জনগণের, সেই অঞ্চলের জনগণের। আপনার অঞ্চলের এমএলএ বা এমপি গিয়ে অন্য অঞ্চলের সমস্যা তো বলবে বলে মনে হয় না, তাই না? তাহলে রিপ্রেজেন্টেটিভরা কি করবেন? আপনার সমস্যা গিয়ে পার্লামেন্টে তুলবে এবং তার সমাধান নিয়ে আসার চেষ্টা করছে। এখানে কিন্তু অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা কিন্তু বড়। অ্যাকাউন্টেবিলিটি, নেতারা কাদের কাছে অ্যাকাউন্টেবিলিটি থাকবে? জনগণের কাছে, যেহেতু জনগণ তাকে ভোট দিয়েছে। কিন্তু সমস্যা না এখানে শেষ হয়ে যায়নি। ইনডাইরেক্ট ডেমোক্রেসির অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন এখানে জনগণ যেহেতু ডাইরেক্ট ইনভলভমেন্ট হচ্ছে না, তাহলে জনগণের প্রত্যক্ষ একটা ইনভলভমেন্টে বা প্রত্যক্ষ অংশগ্রহণের একটা ল্যাগ দেখা দিচ্ছে। ঠিক আছে, আর একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এলিটিজমস কি? না, অভিজাততন্ত্র। আচ্ছা, আমাদের দেশে যতগুলো নেতা আছে, মনে হয় না যে তারা কোনো না কোনো একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যে ব্যাকগ্রাউন্ডটা তাদের পূর্বজ তৈরি করে গেছে। যেমন গান্ধী ফ্যামিলি, যদি রাহুল গান্ধীকে ধরা হয়, তাদের পুরো ফ্যামিলি একটা কি এলিট ক্লাস থেকে বিলং করে, তাদের একটা অভিজাততন্ত্র থেকে বিলং করে। তাহলে ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে একটা কি দেখা যাবে? এলিট ক্লাস দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, এবং সব থেকে বড় বিষয়, যখন এটা এলিট ক্লাস তৈরি হয়ে যায় না, তখন কিন্তু এই ভোটের সময় নেতাদের কিন্তু বাড়িতে দেখতে পাওয়া যায় প্রতি 5 বছরে। তার আগে কিন্তু দেখতে পাওয়া যায় না। কেন? না, তার আগে তো জনগণের দরকার নেই, জনগণ খাচ্ছে মরছে, কোনো সমস্যা নেই, কোনো দেখার দরকার নেই। 5 বছর পরে ঠিক আছে বাবু, ঠিক আছে দাদা, ঠিক আছে, ভোটটা কিন্তু আমাকে দেবে। তাহলে এটা কি হচ্ছে? না, ইনডাইরেক্ট ডেমোক্রেসির একটা বড় সাইড ব্যাক হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে এখানে রিস্ক থেকে যায়, করাপশনের রিস্ক থেকে যায়। যেহেতু জনগণ একবার ভোট দিয়ে দিল, 5 বছর তারপর সরকার মানে রুলিং পার্টির কাছে পুরো দেশের সম্পত্তি যেন বাবার সম্পত্তি মনে হয়। তো এখানে কি থাকে? একটা করাপশনের রিস্ক থেকে যায়, এখানে পাবলিক ইন্টারেস্টের রিস্ক থেকে যায়। জনগণের জন্য কিছু করবে কি? করবে না। কারণ না, যেহেতু এখানে একটা পার্টি সিস্টেমের কাজ করবে ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে, তাহলে যে দলকে কোনো একটা কোম্পানি বা কোনো একটা জিনিস যখন ফান্ডিং করবে, সেই দল কিন্তু সেই দলের হয়েই কাজ করবে, জনগণ বাড়মে যায়। ঠিক আছে, তো নেক্সট একটা জিনিস দেখবো, যেখানে লিমিটেড ট্রান্সপারেন্সিতে আগেই বললাম, এবং যে ডিস্টেন্স বিটুইন ভোটার্স অ্যান্ড ডিসিশন মেকার, অর্থাৎ আপনার এমপির সাথে আপনার সম্পর্ক, সেটা কিন্তু একটা কি হবে? লং ডিস্টেন্সে চলে যাবে। কেন বললাম? না, আপনি আপনার এমপিকে কবে দেখেছিলেন এর আগে?
আজ থেকে কবে দেখেছিল, 5 বছর আগে, 3 বছর আগে, না 2 বছর আগে? সে আপনার এলাকাতে কবে এসেছিল? এটা একটু কমেন্টে বলবেন, ঠিক আছে? নেক্সট আমরা জিনিস দেখবো যে ডেমোক্রেসিকে কয় ভাগে ভাগ করা হয়। এখানে একজনের নাম আমি তুলে ধরার চেষ্টা করব, তিনি হচ্ছেন ডেভিড হেল্ড। ডেভিড হেল্ড ডেমোক্রেসিকে কিন্তু ক্লাসিফিকেশন করেছে, শ্রেণী বিভাগ করেছেন। আমরা যে ফার্স্ট স্টার্টিং এ পড়েছিলাম যে ডেমোক্রেসি কথাটি কোথা থেকে এসেছে, সেই আইডিয়াটা কিন্তু ডেভিড হেল্ডের, ঠিক আছে? ডেভিড হেল্ডের একটা বুকস আছে, সেই বুকটার নাম হচ্ছে মডেল অফ ডেমোক্রেসি, যেটা 1987 সালে পাবলিশ হয়েছিল। ডেভিড হেল্ড দু ধরনের ডেমোক্রেসির কথা বলেছেন, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফর্ম অফ ডেমোক্রেসি আর একটা হচ্ছে কন্টেম্পোরারি ফর্ম অফ ডেমোক্রেসি। ক্লাসিক্যাল ফর্ম অফ ডেমোক্রেসি বলতে যেটা অতীতের ডেমোক্রেসি ছিল বা ধ্রুপদী ডেমোক্রেসি বলা হয়, সেটা এক প্রকার। আর একটা হচ্ছে কন্টেম্পোরারি ডেমোক্রেসি বলতে, আছে কন্টেম্পোরারি ডান্সের তো কথা নাম শুনেছে, তাহলে কন্টেম্পোরারি ডেমোক্রেসি বলতে সমকালীন গণতন্ত্র, ঠিক আছে? তো ক্লাসিক্যাল ডেমোক্রেসিকে কিন্তু আরো তিনি অনেকগুলো ভাগে ভাগ করেন, যেগুলো আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব। প্রথম যেটা বলেছেন সেটা হচ্ছে ক্লাসিক্যাল ডেমোক্রেসি অফ এথেন্স বা এথেনীয় ধ্রুপদী গণতন্ত্র। আচ্ছা, এটা কি? এটা আমি আগেই বলেছি, সেই একই জিনিস। সেই এথেন্সের যে ডেমোক্রেসিক মডেলটা ছিল, সেই মডেলটাকেই তিনি কিন্তু এথেন্সীয় ধ্রুপদী গণতন্ত্র বলেছেন। নেক্সট যেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট ডেমোক্রেসি। আচ্ছা, ডেভেলপমেন্ট ডেমোক্রেসিটার সঙ্গে না আরেকটা জিনিস যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে উন্নয়নমূলক গণতন্ত্র। ভারতে বা অন্য বিশ্বের যতগুলো দেশ আছে সেখানে সরকার কিসের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করে? উন্নয়নকে দেখে। কারণ উন্নয়ন মানুষ দেখতে পায়। সরকার কতগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, সরকার কতগুলো ওয়েলফেয়ার স্কিম তৈরি করেছে, এগুলো কিন্তু মানুষ দেখে। এবং এই জন্যই বলা হয় যে এই ডেভেলপমেন্ট ডেমোক্রেসি বা ডেভেলপমেন্টটাই কিন্তু পলিটিক্যাল পার্টিসিপেশনের কি, অর্থাৎ পলিটিক্যাল যে অংশগ্রহণের চাবিকাঠি কিন্তু বলা হয় ডেভেলপমেন্ট ডেমোক্রেসিকে, ঠিক আছে? তো এই ডেভেলপমেন্ট ডেমোক্রেসিকেই কিন্তু অনেক রকমের হতে পারে, কোথাও সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, কোথাও ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, কোথাও আবার হিউম্যান ডেভেলপমেন্ট হচ্ছে, অনেক ধরনের ডেভেলপমেন্টের কথা বলা হয়। কিন্তু ডেভেলপমেন্ট ডেমোক্রেসিতে আমরা অনেকগুলো জিনিস দেখতে পাই, সেখানে রুল অফ ল বা আইনের শাসন দেখতে পাওয়া যায়। যেহেতু ডেভেলপমেন্ট করতে হবে, তাহলে ডেভেলপমেন্ট করার জন্য একটা ইকোসিস্টেম বানাতে হবে। সেই ইকোসিস্টেমটা কিসের মাধ্যমে চলবে? রুল অফ ল এর বা আইনের শাসনের মাধ্যমে চলার চেষ্টা করবে। নেক্সট যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ লোকাল গভর্নমেন্ট। ডেভেলপমেন্ট করতে গেলে আপনি একা করতে পারবেন না, 144 কোটি জনগণের একা ডেভেলপমেন্ট করা সম্ভব নয়। এর জন্য কি করতে হবে না, এর জন্য আপনাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, পাওয়ারকে ভাগ করতে হবে। স্টেট, রাজ্য, সেন্ট্রাল গভর্নমেন্ট, জেলা, ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট, পঞ্চায়েত, এদের মধ্যে কি সরকার পাওয়ারকে ভাগ করে দিতে হবে। এই পাওয়ারটাকে আমরা বলি, পাওয়ারের ভাগকে বলি ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড লোকাল গভর্নেন্স, ঠিক আছে? এবং নেক্সট আরেকটা হচ্ছে প্রমোট সোশ্যাল ক্যাপিটাল অ্যান্ড সিভিল সোসাইটি। কারণ আপনি একা তো কিছু করতে পারবেন না, এখানে কি করতে হবে না, এখনকার দিনে এনজিও কে ইনভলভ করতে হবে। এছাড়া সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, সমাজে যারা শিক্ষিত ব্যক্তি আছেন, তাদেরকেও কি করতে হবে, ডেভেলপমেন্টে নিয়ে আসতে হবে। সেটা কি বলা হয়? সিভিল সোসাইটি। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে মার্ক্সীয় কনসেপ্ট অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মার্ক্সবাদী ধারণা। আচ্ছা, সবকিছু ঠিক আছে, আপনি ভোট নিচ্ছেন, আপনি খাচ্ছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু ভাই মার্ক্সীয়দের মতে একটা কথা, যে ক্ষমতা সবসময় কার হাতে থাকবে? প্রলেতারিয়েতদের হাতে। প্রলেতারিয়েতরা কারা? না যারা সর্বহারা, যাদের হাতে কিছু নেই, টাকা পয়সা কিছু নেই। এবং ক্ষমতা সবসময় ডেমোক্রেসিতে আমরা কি জেনে এসেছি, লিবারেল ডেমোক্রেসিতে আমরা কি জেনে এসেছি, যে ক্ষমতা থাকবে অভিজাতদের হাতে, সবসময় থাকে। অভিজাতরা তার নির্দিষ্ট ডিসিশন অনুযায়ী কি করার চেষ্টা করে? শাসন করার চেষ্টা করে। তাহলে এখানে যারা মার্ক্সবাদীরা বলছেন না, এটা হবে না, এখানে কি করতে হবে, এখানে ক্ষমতা সবসময় আমরা সর্বহারাদের হাতে দেখতে চাই। এবং এই বুর্জিয়া যে সংসদীয় গণতন্ত্র, তারা কিন্তু এটাকে পুরোপুরিভাবে নাকচ করে দেন। শ্রমিকদের সম্মিলিত উৎপাদন এবং সমাজ ব্যবস্থার উপর তারা গুরুত্ব আরোপ করেন, এবং তারা শ্রেণী বৈষম্যের যে ব্যাপারটা, সেটাকে কিন্তু পুরোপুরি এখানে মিটিয়ে দেওয়ার চেষ্টার জন্য ডেমোক্রেসিকে নিয়ে আসার সাপোর্ট করেছেন। তারা উৎপাদনের উপর অভিন্ন মালিকানার ভিত্তিতে যে শ্রেণীহীন সংগ্রাম, যে শ্রেণীহীন যে ব্যাপারটা, সেটাকে কিন্তু একটা গুরুত্ব দিয়েছে। তো চলুন এই গণতন্ত্রের মার্ক্সবাদী ধারণার মূল যে থিঙ্কার গুলো বা তাত্ত্বিকগুলো আছে, তারা কে কে? না মার্ক্স এন্ড এঙ্গেলস, কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 সালে প্রকাশিত, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট লেনিন কিন্তু এখানে একটা কনসেপ্ট দিয়েছেন, ডেমোক্রেটিক সেন্ট্রালিজম। সেটা কিন্তু আমি পরবর্তী যখন লেনিন পড়াবো তখন কিন্তু আমি আলোচনা করবো, কারণ এটা একটা বড় বিষয়। নেক্সট একটা জিনিস পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে প্রোটেক্টিভ ডেমোক্রেসি, সংরক্ষণমূলক গণতন্ত্র। আচ্ছা, গণতন্ত্রকে সংরক্ষণ করতে হয় কেন? কারণ যখন গণতন্ত্র ধ্বংস হয়, কখন ধ্বংস হয়? যখন আর্মি কু করে দেয়, আর্মি যখন ক্ষমতা দখল করে দেয়, অথবা দেশের মধ্যে যখন বিশৃঙ্খলা তৈরি হয়, যখন জনগণ নিজে থেকে চায় যে এবারে একটা বিপ্লব হবে, তখন কিন্তু গণতন্ত্রকে সংরক্ষণ করতে হয়। যদি কোনো ক্যারিসমেটিক লিডার চলে আসে, ও বলে আজ থেকে গণতন্ত্র খতম, বাই 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 টাটা গুড বাই, তো আজ থেকে আমি যাই বলবো আপনাকে তাই করতে হবে, তখন যদি জনগণ চায় যে গণতন্ত্রকে সংরক্ষণ করতে হবে, অবশ্যই কিন্তু গণতন্ত্রকে সংরক্ষণ করতে হয়।
এই সংরক্ষণমূলক গণতন্ত্রের যে আইডিয়াটা সেটা কোথায় দেখতে পাওয়া যায় না, প্রায় প্রত্যেকটি দেশেই কিন্তু আমরা গণতন্ত্রের সংরক্ষণমূলক একটা আইডিয়া দেখতে পাই। সব থেকে বড় বিষয় যেগুলো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি আছে, ইনক্লুড টু ভারত, এখানে কিন্তু গণতন্ত্রের সংরক্ষণমূলক গণতন্ত্রের বিষয়টা কিন্তু একটু বড় মাত্রায় দেখায়। তো এখানে কি কি করতে হবে না, সংরক্ষণমূলক গণতন্ত্র হুমকির বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করার চেষ্টা করবে। নেক্সট বলেছে যে কর্তৃত্ববাদী এবং জনতাবাদ বা অধিকারের ক্ষয় থেকে রক্ষা করার উপর ফোকাস করে। চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপারটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এবং জুডিশিয়ারিকে সবসময়, বিচার ব্যবস্থাকে সবসময় স্বাধীন রাখতে হবে। ফ্রি স্পেস বা ফ্রি মিডিয়ার কথা বলেছে। নেক্সট আর একটা জিনিস বলেছে, এখানে মাইনরিটি রাইট, সিভিল লিবার্টিকে সবসময় প্রোটেক্ট করে রাখতে হবে, কারণ মাইনরিটি রাইট, সিভিল লিবার্টি গণতন্ত্রের একটা মূল আধারগুলির মধ্যে একটা বলা হয়। নেক্সট বলেছে সাস্টেনেবিলিটি, ডেমোক্রেসি, গভর্নেন্স সবসময় কিন্তু একটা রাখতে হবে, তখন গিয়ে কিন্তু একটা সংরক্ষণমূলক গণতন্ত্র বা প্রোটেক্টিভ ডেমোক্রেসির একটা ইকোসিস্টেম তৈরি হবে। নেক্সট আর একটা জিনিস আমরা যখন জানবো যে কন্টেম্পোরারি ডেমোক্রেসি যেটা বলছিলাম বা সমকালীন গণতন্ত্র, যেটা বিশেষ করে যেটা পরবর্তী আমরা আফটার 20 সেঞ্চুরির পরে যেটা ডেভেলপ হয়েছে সেটাকে আমরা বলি সমকালীন গণতন্ত্র। সমকালীন গণতন্ত্রে আমরা কি দেখছি না, প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে পার্টিসিপেটরি থিওরি অফ গণতন্ত্র, গণতন্ত্রে অংশগ্রহণমূলক তত্ত্ব। এটা কে দিয়েছিলেন না, সিবি ম্যাকফারসন এবং প্যাটম্যান। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলো এখানে কি কি বলা হয়েছে না, প্রথম জিনিস বলা হয়েছে যে সিদ্ধান্ত গ্রহণের জন্য জনগণকে ইনভলভমেন্ট করতেই হবে। এরা কিন্তু সেই ভোটদানে যে ব্যাপারটা, শুধু ভোট দিয়ে দিলাম বাড়ি চলে এলাম তারপরে 5 বছর ঘুমিয়ে গেলে, এমনটা হবে না। এখানে তারা বলেছেন যে জনগণকে সবসময় চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে, কাকে, শাসক গোষ্ঠীকে বা পার্টি সিস্টেমকে। তারা জনগণের ভোটের সিস্টেমের ওপরে গিয়ে ভাবার চেষ্টা করেছে। ঠিক আছে, এবং তারা সবসময় এমন একটি গোষ্ঠীর ক্ষমতায়নের কথা বলে যারা কি বলে না, ডেলিবারেটেড ফর্ম অফ ডেমোক্রেসির কথা বলে। ডেলিবারেটেড ফর্ম মানে ইচ্ছাকৃত গণতন্ত্রের কথা বলে, তাদেরকে কিন্তু তারা সাপোর্ট করার চেষ্টা করে। ঠিক আছে, এবং প্রান্তিক গোষ্ঠীর ক্ষমতাবান এবং গণতান্ত্রিক বৈধতা বাড়াতে চায়। প্রান্তিক গোষ্ঠী বলতে যেগুলো বিশেষ করে রিজনাল পার্টি যদি ধরা হয় আজকের দিনে, তাদের কিন্তু ক্ষমতায়নের কথা এরা বলে। ঠিক আছে, নেক্সট এটা বলেছি যে এলিট থিওরি অফ ডেমোক্রেসি। অনেকক্ষণ ধরে আমি অভিজাত তত্ত্ব বলে চিল্লাচ্ছি, তাই না? তাহলে অ্যাকচুয়ালি অভিজাত তত্ত্বটা কি? যদি সত্যিকারে বলা হয়, অভিজাত তত্ত্ব বলতে বড় লোকদের শাসন ব্যবস্থা। বড় লোকদের শাসন ব্যবস্থা। অভিজাত কারা? যাদের কাছে টাকা আছে, সোশ্যাল পাওয়ার আছে, মানি পাওয়ার আছে, মাসেলস পাওয়ার আছে, এরাই হচ্ছে অভিজাত। এই অভিজাতদের শাসন ব্যবস্থাকে আমরা বলি এলিট থিওরি অফ ডেমোক্রেসি। এলিট থিওরি অফ ডেমোক্রেসি কে বলেছিলেন না, এলিট থিওরি অফ ডেমোক্রেসি প্রথম যে ব্যাপারটা ডেভেলপ হয়েছিল তখন এটা বলেছিলেন না ভিলফ্রেড পেতেরো, এবং মাস্কা কথা বলেছিলেন, জোসেফ শুম্পেটার কথাটাই বলেছিলেন। সব থেকে বড় কথা আমার দুটো মনে রাখবে, একটা হচ্ছে প্যারেটো অ্যান্ড মাস্কা। যখন আমরা এটা পাওয়ারে পড়তে যাব বা ফর্ম অফ পাওয়ার স্ট্রাকচার পড়বো, তখন কিন্তু এলিট থিওরিটা আবার কাজে দেবে। ঠিক আছে, তো এইখানে যা এলিটরা কি বলতে চাইছে, এলিটরা বলতে চাইছে যে ডেমোক্রেসি যে ব্যাপারটা, গণতন্ত্রের অভিজাতদের কিন্তু একটা সিস্টেম। তারা কি বলে না, অভিজাতরা আগে থেকে ঠিক করে রেখেছে কে ক্ষমতায় আসবে, যে রাম আসু আর শাম আসু বা এ বি যেই ক্ষমতায় আসু, তারা সবাই তো অভিজাত। তাহলে তারা কাদের কথা ভাববে? অভিজাতদের কথা ভাববে। এবং যে ভোটিং সিস্টেম, সেই ভোটিং সিস্টেমটি আগে থেকে সেটিং করা আছে, অর্থাৎ আমার উপর না পড়লে তোমার উপর ভোটটা পড়বে, তুমি এ না জিতলেও বি জিতবে, তাই তো? অর্থাৎ বি যদি না জিতে তাহলে এ জিতবে। অর্থাৎ এরা মিলেমিশেই কিন্তু নিজেদের একটা শাসন ব্যবস্থা আগে থেকে তৈরি করে রেখেছে। আর আপনি কি করছেন না, বোকার মতন কি একে বি এর হয়ে একে ভোট দিচ্ছেন, বি এর হয়ে লড়ে বি কে ভোট দিচ্ছেন। তাহলে এখানে তারা তো আগে থেকে সেটিং করে রেখেছে। এই সেটিংটাকে কিন্তু কি বলা যায় না, এলিট থিওরি অফ ডেমোক্রেসি। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছি। এরা কি বলছে না, ডেমোক্রেসি, গণতন্ত্র একটা মিথ্যা, গণতন্ত্র একটা মিথ্যা। এবং তারা বলেছে যে প্রতিনিধি নির্বাচন করে না, প্রপারলি যেটা বলছে, ডেমোক্রেসি প্রতিনিধি নির্বাচন করে না। কি করে না, প্রতিনিধি ভোটের উপর নিজেদের চাপিয়ে দেয়। প্রতিনিধি ভোটের জন্য নিজেদেরকে চাপিয়ে দেয়, কার উপর? ভোটারের উপর। ঠিক আছে, অর্থাৎ আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার কাছে এ এবং বি দুজন ব্যক্তি আছে, দুজনেই অভিজাত শ্রেণী, এর বাইরে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না, তাই না? তাহলে এটা কি হচ্ছে, আপনার উপর দুজন অভিজাত ব্যক্তিকে কি হচ্ছে, ছুঁড়ে ফেলা হচ্ছে, যে আপনাকে এর মধ্যে থেকেই চুজ করতে হবে, আদারওয়াইজ আপনি চুজ করতে পারবেন না। ঠিক আছে, নেক্সট বলেছে যে অভিজাতরা মূলত সংখ্যালঘু, যারা সংখ্যাগরিষ্ঠের উপর শাসন করে। অভিজাতরা সবসময় তো সংখ্যালঘু হয়, তারা তো ভারতের 1% হয়, তাই না? অভিজাতরা ভারতের 1%। যদি আমরা ইকোনমিক সার্ভে দেখি, ভারতের 73% সম্পত্তি হোল্ড করে আছে 1% মানুষ, আর বাকি সম্পত্তি বাকি 99% মানুষ কত হোল্ড করে আছে, বাকি অংশটা। তাহলে এই 1% মানুষই কি করছে, পুরো দেশকে শাসন করছে। এই
যে 90% মানুষকে, তাই তো 99% মানুষকে, সরি 99% মানুষকে, এই 1% মানুষ কাকে শাসন করছে? 99% মানুষকে, যাদের কাছে টাকাও নেই, পয়সাও নেই, ভিখারির জাত। ঠিক আছে, এখন আমরা আলোচনা করবো লিগাল ডেমোক্রেসি। লিগাল ডেমোক্রেসি কি না, আইনি গণতন্ত্র বলতে এরা সবসময় রুল অফ ল এর উপর গুরুত্ব আরোপ করে, এবং এটাকেই তারা কিন্তু একটা মেরুদণ্ড বলে, অর্থাৎ আইনি সব থেকে বড় কথা বলবে একটা দেশে, আইনের উপরে কেউ নয়, এবং এরা সবসময় ইন্ডিভিজুয়াল রাইটস এবং লিবার্টিজ কথা বলে। এরা লিগাল ইনস্টিটিউশনকে সবসময় প্রোটেক্ট করতে চায়, বিশেষ করে জুডিশিয়ারি বা আইনি বিচার ব্যবস্থা, এবং এরা আপনি চান না চান আপনার উপর কিন্তু ল এনফোর্স করতে চায়, সেটা হলেও বল প্রয়োগ, অথবা যদি মেনে নেয় ভালো, না হলে কিন্তু বল প্রয়োগও করতে পারে। নেক্সট আর একটা বলছে যে এরা সবসময় ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাইকে সমান দেখার চেষ্টা করে। নেক্সট বলেছে আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক এবং সকলের মধ্যে অ্যাক্সেসযোগ্য করে তোলার জন্য এরা কাজ করতে থাকে। নেক্সট টপিক হচ্ছে প্লুরালিস্টিক ডেমোক্রেসি বা বহুত্ববাদী গণতন্ত্র। বহুত্ববাদী গণতন্ত্র কাকে বলে না, বহুত্ববাদী গণতন্ত্র বলেন যে শুধু বিশ্বে একটা দেশের মধ্যে, বর্তমানে একটা দেশের মধ্যে একটা জাতি তো নেই, এখানে অনেক জাতি আছে, সেই জাতিগুলি কোনোটা হতে পারে রিলিজিয়াস বেসে, কোনোটা হতে পারে ইকোনমিক্স বেসে, কোনোটা হতে পারে সোশ্যাল বেসে, কোনোটা ধার্মিক বেসে, কোনোটা অর্থনীতি বেসে, কোথাও সামাজিক বেসে। তাহলে এই ব্যক্তিগুলোকে তার নিজস্ব ইন্টারেস্ট কিন্তু ফুলফিল করতে গেলে তাকে ভোটে পার্টিসিপেশন করতে হবে, এবং এইগুলোকে স্বীকৃতি দিতে হবে কাকে? রাষ্ট্রকে। এই রাষ্ট্র যখন এগুলোকে স্বীকৃতি দেবে, তখন তারা কি করবে না, এই স্মল স্মল গ্রুপগুলো তারা গিয়ে ভোটে লড়তে আরম্ভ করবে, এবং নিজেদের ইন্টারেস্টগুলোকে তারা ফুলফিল করার চেষ্টা করবে। এটাই হচ্ছে প্লুরালিস্টিক ডেমোক্রেসি বা বহুত্ববাদী গণতন্ত্র। বহুত্ববাদী গণতন্ত্রের সব থেকে বড় প্রবক্তা রবার্ট ডাল, তার বইটি 1956 সালে পাস হয়। নেক্সট হচ্ছে ডেভিড ট্রুম্যান, দ্য গভর্নমেন্ট অফ প্রসেস, যেটা 1951 সালে পাস হয়েছিল। নেক্সট আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ মতাদর্শ যেগুলো জানা দরকার, সেটা হচ্ছে প্রসিডিউরাল ডেমোক্রেসি এবং সাবস্ট্যান্টিভ ডেমোক্রেসি কাকে বলে। প্রথম কথা বলতে প্রসিডিউরাল ডেমোক্রেসি বলতে পদ্ধতিগত গণতন্ত্রকে বোঝায়, সাবস্ট্যান্টিভ ডেমোক্রেসি বলতে মূল গণতন্ত্রকে বোঝায়। আচ্ছা, পদ্ধতি গণতন্ত্র কোথায় দেখতে পাওয়া যায়? লিগাল ডেমোক্রেসিতে দেখতে পাওয়া যায়, লিবারেল ডেমোক্রেসিতে দেখতে পাওয়া যায়, এবং পদ্ধতিগত গণতন্ত্র বলে সবসময় একটা নিয়মিত, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। এরা সর্বজনীন ভোটাধিকারকে কথা বলে, এরা প্রতিনিধিত্বমূলক সরকারের কথা বলে, এরা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির কথা বলে। আজকের যে আমরা যে বিষয়গুলো দেখতে পাই, আজকে যে রাষ্ট্রের বৈশিষ্ট্য দেখতে পাই, সেইগুলো কিন্তু কই বলে না, প্রসিডিউরাল ডেমোক্রেসি বা পদ্ধতিগত গণতন্ত্র বলে। নেক্সট আমরা যখন দেখবো সাবস্ট্যান্টিভ ডেমোক্রেসি কি বা মূল গণতন্ত্র কি। মূল গণতন্ত্র বলতে এরা সবসময় সামাজিক গণতন্ত্র, সোশ্যাল ডেমোক্রেসির কথা বলে। এরা বলে এমন কোনো পদ্ধতি নেই যাকে চেঞ্জ করা যায় না। এরা বলে সবসময় একটা নির্দিষ্ট পিরিয়ডের পর পদ্ধতিকে কিন্তু কি করতে হবে, চেঞ্জ করতে হবে, মডিফাই করতে হবে। নেক্সট বলে সমতা ও ন্যায্যের উপর এরা কিন্তু সব থেকে বেশি গুরুত্ব আরোপ করে, ইকুয়ালিটি এবং জাস্টিসের উপর, এবং বলে প্রকৃত মানুষের অংশগ্রহণ কিন্তু বাড়াতে হবে কোথায়, ডেমোক্রেসি সিস্টেমে বা নির্বাচনী সিস্টেমে। নেক্সট আমরা আলোচনা করছি আদার একটা সিস্টেম, সেটা হচ্ছে সেমি ডেমোক্রেসি বা নিউ ফর্ম অফ ডেমোক্রেসি। আচ্ছা, নিউ ফর্ম অফ ডেমোক্রেসি বা সেমি ডেমোক্রেসি কাকে বলে? আধা গণতন্ত্র কাকে বলে? যেখানে পুরো গণতন্ত্র নেই, তাই তো, সোজা হিসাব। তাহলে কোথায় কোথায় আমরা পুরো গণতন্ত্র দেখতে পাই না? কিছু কান্ট্রি আছে, যেমন রাশিয়া, চায়না, সাউথ কোরিয়া না, নর্থ কোরিয়া, এই কিম জং এর দেশ। তাহলে এখানে আমরা কি দেখতে পাই, গণতন্ত্র নামে একটা বস্তু তো আছে, ভোট তো হয়, কিন্তু যেই লিডার ক্ষমতায় আছে সেই ক্ষমতায় চলে আসে। কেন আসে না, এখানে একটা ফেয়ার ইলেকশন হয় না, একটা স্বচ্ছ নির্বাচন হয় না, নির্বাচনে ঘোটালা হয়। যে যে সরকার বসে আছে, যে ক্ষমতায় আছে, সে একটা অটোক্রেটিক লিডার, সে চায় না অন্য কোনো ব্যক্তি ক্ষমতায় আসুক। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে আধা গণতন্ত্র। এখানে আছে গণতন্ত্র তো আছে, ভোট তো হয়, কিন্তু জনগণের ভোট দিতে গেলে ওই যে বলেছিলাম এলিট ক্লাস অফ ডেমোক্রেসি, সেটা কিন্তু ইম্পোজ করে দেওয়া হয় যে আপনাকে ভোট দিতে গেলে একেই ভোট দিতে হবে, এর বাইরে ভোট দিতে গেলে হয় আপনি জেলে যাবেন, না হলে আপনার এখান থেকে গায়েব করে দেওয়া হবে। এটাকে বলা হয় আধা গণতন্ত্র। তো চলুন, আধা গণতন্ত্রে কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই না, আধা গণতন্ত্র গণতান্ত্রিক নীতির আংশিক অনুগত্য প্রদর্শনের উপর এখানে জোর দেওয়া হয়। এটি নিয়মিত নির্বাচন হতে পারে, তবে সীমিত রাজনৈতিক স্বাধীনতা থাকে, এখানে জনগণের লিমিটেড পলিটিক্যাল ফ্রিডমস থাকে, এবং এখানে বলা হয় যে ক্ষমতা শাসক অভিজাতদের হাতে কেন্দ্রীভূত থাকে, যেটা আমি বলছিলাম যে রুলিং ক্লাস বা এলিট রুলিং ক্লাসের হাতে কেন্দ্রীভূত থাকে। এখানে সিভিল লিবার্টি বা যেটা বলা হয় যে নাগরিকদের স্বাধীনতা এবং মানবাধিকার একদম ভোগের মা। নেক্সট বলেছে যে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও জবাবদিহিতার অভাব এখানে দেখতে পাওয়া যায়। এই জন্য বলা হয় যে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক নয়। কেন বলা হয় না, বিশ্বের সব থেকে বেশি ধনী ব্যক্তি মনে করা হয় পুতিনকে। কেন না, পুতিনের কাছে এমন এমন সম্পত্তি আছে যেগুলোর হিসেব কিন্তু নেই। এখানে কি দেখতে পাওয়া যায়, এখানে অ্যাকাউন্টেবিলিটি নেই, সে কোথা থেকে কি নিয়ে এসছে তার বিরুদ্ধে কেউ বলতে পারে না, সে একজন অটোক্রেটিক লিডার। নেক্সট বলেছে যে সেমি ডেমোক্রেসি সবসময় কি করে না, তার যে কি বলা যায় যে সমালোচনা যাকে করে তাকে কিন্তু সবসময় গায়েব
ঠিক আছে, এটা চায়নার ক্ষেত্রে আমরা দেখতে পারি, এটা আমরা রাশিয়ার ক্ষেত্রেও দেখতে পারি। নেক্সট যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা হচ্ছে ডেলিব্রেটেড ডেমোক্রেসি বা ইচ্ছাকৃত গণতন্ত্র। আমি আগে এই ওয়ার্ডটা ইউজ করেছিলাম। ডেলিব্রেটেড ডেমোক্রেসি প্রথম যে কথাটা ব্যবহার করেন সেটা হচ্ছে জোসেফ এম ব্যাসেট, তার ডেলিব্রেটেড ডেমোক্রেসি দ্য মেজরিটি প্রিন্সিপাল অফ রিপাবলিক গভর্নমেন্ট 1980 সালে। ডেলিব্রেটেড ডেমোক্রেসি কি বলে না, ইচ্ছাকৃত গণতন্ত্র যুক্তিযুক্ত আলোচনার উপর নির্ভর করে, রিজনেবল আলোচনা এবং ডিবেটের উপর আলোচনা করে, বিতর্কের উপর গুরুত্ব আরোপ করে। এরা সবসময় পাবলিক ডেলিব্রেশনের কথা বলে। পাবলিক ডেলিব্রেশনের কথা হচ্ছে এটি নিছক ভোটের চেয়ে জনগণের আলোচনার উপর গুরুত্ব আরোপ করে। নিছক ভোটের চেয়ে জনগণের আলোচনার উপর গুরুত্ব আছে, পাবলিক ওপিনিয়নের উপর এরা গুরুত্ব আলোচনা করে। এরা সবসময় চায় উদ্দেশ্য অবহিত ঐক্যমতে পৌঁছতে। উদ্দেশ্য অবহিত ঐক্যমত মানে এই যে পাবলিক ওপিনিয়ন, যেটা পাবলিক যেটা বলছে তার একটা নিষ্কর্ষ বের করবে এবং সেখান থেকে ডিসিশন নেওয়ার চেষ্টা করবে। নেক্সট বলেছে যে বিভিন্ন দৃষ্টিকোণ ও অন্তর্ভুক্তিমূলক আলোচনাকে উৎসাহিত করতে চায়। এরা সবসময় উন্মুক্ত কথোপকথন, ভ্যালু ওপেন ডায়ালগস এবং ক্রিটিক্যাল থিঙ্কিং অফ মিউচুয়াল রেসপেক্টের উপর এরা গুরুত্ব আরোপ করে। নেক্সট বলেছে যে ইচ্ছাকৃত প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ ও বৈধ উন্নয়ন করতে চায় এরা। এদের যে মেন যে থিঙ্কার সেটা হচ্ছে ডেভিড মিলার এবং যে ডিক্রেস। তো চলো, এতগুলো আমরা জেনে গেলাম যে গণতন্ত্রের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, গণতন্ত্রের এতগুলো ফর্ম অফ ডেমোক্রেসির কথা আমরা জানলাম। এখন জানবো যে গণতন্ত্র কি একদম ঠিক আমি প্রথম যে কথাটা বলছিলাম যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণকে সুন্দর জীবনযাপনের একটা অফার থাকে। তাহলে গণতন্ত্রের কিছু কোনো ত্রুটি নেই? অবশ্যই আছে, গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। এখানে আমরা কি দেখতে পাই না, টাইরেনি অফ মেজরিটি, আমরা আগেই বলেছি সংখ্যাগরিষ্ঠের অত্যাচার আমরা দেখতে পাই। যে পার্টি ক্ষমতায় এসছে ওই পার্টির জনগণই সেই অঞ্চলের রাজা। ঠিক আছে, আপনি যদি এই পার্টির বিরুদ্ধে কিছু বলেন বা পার্টি পলিটিক্সের সঙ্গে যুক্ত না থাকেন, আপনার রেশন বন্ধ, তাই না? এটা কি, এটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠের অত্যাচার। নেক্সট একটা দেখছি যে পলিটিক্যাল পোলারাইজেশন বা রাজনৈতিক মেরুকরণ একটা বড় সমস্যা। নেক্সট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি রাজনৈতিক অর্থের অভাব, রাজনীতিতে অর্থের অভাব যেটা দেখতে পাওয়া যায়। নেক্সট বলেছে ভোটারদের উদাসীনতা এবং কম ভোটার উৎসাহিত করা। ভোটারদের ভোট দিয়েছে, ঠিক আছে, এই তো আবার ক্ষমতায় আসবে, সেই এসে আমাদের কথা শুনবে এবার, ঠিক আছে। এটা কি, এটা ভোটারের উদাসীনতা। ভোটার জানতে চায় না তার হয়ে যে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে তার যোগ্যতা কিরকম, তার টাকা পয়সা কিরকম, সে একজন ভালো লিডার কিনা, এটা জানার দরকার নেই। নেক্সট বলেছে বিশেষ স্বার্থের দ্বারা কারসাজি করা যায়। বিশেষ স্বার্থের দ্বারা কারসাজি করতে গেলে আজকে দেশে অনেক কিছু চলছে, আপনি কম্পেয়ার করতে পারেন যে বিশেষ স্বার্থের দ্বারা কারসাজি কিভাবে করা যায়। নেক্সট বলেছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব দেখতে পাওয়া যায় একটা গণতান্ত্রিক বা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে, এবং প্রতিনিধিত্বের মধ্যে বৈষম্য দেখতে পাওয়া যায়। কারণ যার জনসংখ্যা বেশি হবে, ধরুন কোনো একটা গ্রুপ, এ গ্রুপের জনসংখ্যা বেশি তাহলে তার প্রতিনিধি বেশি, বি গ্রুপের জনসংখ্যা কম তার প্রতিনিধির সংখ্যা কম, তাহলে একটা কি প্রতিনিধিত্বের বৈষম্য দেখতে পাওয়া যায়। নেক্সট বলেছে সংখ্যালঘুদের অধিকার উপেক্ষিত হয়। এটা আর বলার কিছু নেই, সংখ্যালঘুরা বেচারা সব জায়গাতে মার খায় এবং এটা সর্বৈব সত্য। তো আজকের এই ভিডিওতে এতটাই ছিল এবং পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট কিছু টপিক নিয়ে আলোচনা করব। সো বেস্ট অফ লাক। এই ভিডিও পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপের চ্যানেলে পেয়ে যাবেন। তো লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আছে, তাহলে ওখান থেকে গিয়ে জয়েন করতে পারেন।